স্বাগত ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আছে আমি শারমিন সেতু। শুধু জানিয়ে দেবো ঢাকার পুঁজিবাজার ইন্ডেক্সগুলোর সবশেষ মুভমেন্ট কেমন রয়েছে। আজ সকাল থেকে দেখতে পাচ্ছি একটা পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে ডিএসসি লেনদেন চলতে, এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম 23 পয়েন্টের মতো বাড়তে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যদিও একটা পজিটিভ ট্রেন্ডে আছে, তারপরেও সেই অবস্থান থেকে অনেকটাই নেমে এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি 61.95 পয়েন্টের মতো বেড়ে 4621 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস 30 ইন্ডেক্সটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 13.09 পয়েন্টের মতো বেড়ে 1693 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সরিয়া ইন্ডেক্স ডিএসসি এস এই মুহূর্তে 12.30 পয়েন্টের মতো বেড়ে 1031 পয়েন্টে অবস্থান করছে এবং মোট লেনদেন 341 কোটি টাকা ছাড়িয়েছে। এছাড়া হাতবদল হওয়া কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ রয়েছে দর হারানোর তালিকায়। 165টি দর হারিয়েছে এবং 72টি দর বেড়েছে। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 59টি দর বেড়েছে এবং 162টি দর হারিয়েছে, এবং মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 14টি ফান্ডের দর বেড়েছে এবং 9টি ফান্ড দর হারিয়েছে। এই ছিল সূচক এবং লেনদেনের সবশেষ অবস্থান। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিন, এরপর আপনার নাম লিখে মতামত এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। আজ পুঁজিবাজার এবং অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ হাফিজ। আমরা কথা বলছি তার সাথে। জনাব হাফিজ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্বাগত আপনাকে। দেখলেন বাজারের অবস্থা গ্র্যাজুয়ালি প্রতিটা দিনে আমরা দেখতে পাচ্ছি আসলে আগের দিন প্রেডিক্ট করা যায় না যে আগামীকালের মার্কেটটা কেমন, কি পরিস্থিতি থাকবে। এই নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা শঙ্কা দেখা দিয়েছে যে তারা আসলে একটা আস্থাহীনতায় ভুগছে যে কোন দিকে যাবে আমাদের ক্যাপিটাল মার্কেটটা। দেখেন, ক্যাপিটাল মার্কেট সবসময় একটা আনপ্রেডিক্টেবল সেক্টর। এটা নিয়ে খুব বেশি যে আপনি প্রেডিক্ট করে কথা বলবেন তাও কিন্তু না। আপনার বাস্তবতার নিরিখে বিবেচনা করতে হবে। ইউ শুড ক্যালকুলেট দ্য রিয়েলিটি অফ দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স অফ কোম্পানি ফান্ডামেন্টালস। তা যদি না করে যদি হুজুগে আপনি কান দেন বা কেউ একজন বললে শেয়ারটা কেনার জন্য চট করে গিয়ে কিনেন, সে কারণেই কিন্তু এই সমস্ত কারণে বিপত্তির উদ্ভব হয়। সেগুলোতে অবশ্যই অ্যাভয়েড করা উচিত বলে আমরা প্রতিনিয়ত কথাগুলো কিন্তু বলে যাচ্ছি সবাইকে। আমি সম্প্রতি ব্যাংকিং পারফরমেন্সটা নিয়ে একটু জানতে চাইবো। আমি জানি কিছুদিন আগে ব্যাংক থেকে একটা এক্সপোজার এসেছে বাংলাদেশ ব্যাংক থেকে বিনিয়োগের সীমা নিয়ে, যে ব্যাংক এবং তার সাবসিডিয়ারি কোম্পানিগুলো 50%-এর মধ্যে বিনিয়োগ করতে হবে। এই বিষয়টি আপনার কাছে কি বলে মনে হয়েছে? আমি মনে করি বাংলাদেশ ব্যাংক থেকে যে কারণে এটা করা হোক না কেন, এটা একটা কন্টিনিউটি থাকা দরকার। কিছুদিন আগে যখন পার্লামেন্টে পাস করে দেওয়া হলো যে 25% পর্যন্ত পুঁজি বিনিয়োগ করতে পারবে ব্যাংকগুলো, এটা একটা ধারাবাহিকতা থাকা উচিত ছিল। ওই বছর না ঘুরতেই আবার এটাকে 50% করে দেওয়া হলো, সাথে ট্যাগ ইন করে দেওয়া হলো মার্চেন্ট ব্যাংকের ইনভেস্টমেন্টগুলোকে। ফলে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে পুঁজি বাড়ার বদলে পুঁজির ঘাটতি কিন্তু হয়ে গেল। যেখানে ব্যাংকগুলোর কাছে প্রচুর পরিমাণ টাকা আনইনভেস্টেড রয়ে গেছে, হিউজ পরিমাণ লিকুইডিটি মার্কেটে আছে, মানি মার্কেটে, সেখানে এই জিনিসটা কি একটু অন্যরকম হলো না? এটা তো পজিটিভ হতো, ভালো হতো যদি ব্যাংকগুলোকে বরঞ্চ অ্যালাউ করা হতো ব্যাংকে এখানে পুঁজি বিনিয়োগ করার জন্য। 2010 সালের বা 2011 সনের যে ব্যাংকগুলোর ক্ষতি, সেই ক্ষতিগুলো অনেকখানি কিন্তু ব্যাংকগুলো কাটিয়ে উঠতে পারতো যদি 2014-তে এসে তারা ইনভেস্ট করতো বা তাদের ইনভেস্টমেন্টের সুযোগটা দেওয়া হতো। সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট উপকৃত হতো, শুধু তাই নয়, ব্যাংকগুলো উপকৃত হতো, দেশের মানুষ উপকৃত হতো, সাথে সাথে সার্বিক অর্থনীতি উপকৃত হতো। কিন্তু আমি আরেকটা বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে মার্চেন্ট ব্যাংকগুলোর পারফরমেন্স। আপনার দৃষ্টিতে এখন কিরকম মনে হচ্ছে, কি অবস্থায় রয়েছে মার্চেন্ট ব্যাংকগুলো? মার্চেন্ট ব্যাংকগুলো শুরু হয়েছিল মূলত সাবসিডিয়ারি কোম্পানিগুলো করার পরে 2010-এর প্রথম দিকে। তখনই কিন্তু মার্চেন্ট ব্যাংকগুলো যে যা পুঁজি নিয়ে শুরু করেছিল সেখানে কিন্তু স্টাক আপ হয়ে গেছে। তার পরবর্তীতে তারা বের হতেও পারে নাই, মার্জিন রুলকে অ্যাড্রেস করতে পারে নাই, ফলে আমাদের অবস্থানটা কিন্তু ওইখানেই রয়ে গেছে। তবে ধীরে 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 আমরা নিজস্ব উদ্যোগে অনেকটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, এবং আমার বিশ্বাস যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করেন, নিঃসন্দেহে আমরা এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারবো। আমরা ইদানিং দেখতে পাচ্ছি মার্চেন্ট ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট থেকে অনেকটাই সরে যাচ্ছে। এটা আপনার কাছে কি বলে মনে হচ্ছে? নো, আমার মনে হয় না এই কথাটা সঠিক। ক্যান ইউ সাইট ওয়ান এক্সাম্পল যে মার্চেন্ট ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট থেকে সরে গেছে? আমরা অনেক কম দেখতে পাচ্ছি। নো, মোটেই না, এই কথাটা সঠিক না। মার্চেন্ট ব্যাংকরা তাদের ফুল এক্সপোজার নিয়ে মার্কেটে আছে, বিকজ তাদের কাজই মার্কেটে ইনভেস্ট করা, মার্কেটে ব্যবসা করা, মার্কেটের সাথে থাকা, মার্কেটে সহায়তা করা। এক্ষেত্রে যদি কেউ বলে থাকে যে মার্চেন্ট ব্যাংকরা ইনভেস্টমেন্ট থেকে সরে যাচ্ছে, কথাটা আদৌ সঠিক নয়। আরেকটা বিষয় হচ্ছে মানি লন্ডারিং এর ক্ষেত্রে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, এতে আপনার মন্তব্যটা আসলে কি?
মানি লন্ডারিং ক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা দেখার বিষয়, একটা আন্তর্জাতিক বিষয়, এটার ব্যাপারে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংকের কনসার্নটা স্বাভাবিক। কিন্তু মার্চেন্ট ব্যাংকাররা আসলে কোন কারণে কিভাবে এটা সম্পৃক্ত, আমি এটা আমার বুঝে এখনো আসে না। কারণ মার্চেন্ট ব্যাংকাররা নাম্বার ওয়ান, চেক ছাড়া কোনো কিছু রিসিভ করে না, চেক ছাড়া কোনো কিছু তারা পেমেন্টও করে না। কাজে প্রাইমারিলি কিন্তু এটা ব্যাংক থেকে আসতেছে, সমস্ত ইনভেস্টমেন্টগুলো কিন্তু ব্যাংক থেকে আসতেছে। সো কেওয়াইসির দায়িত্বটা কিন্তু ব্যাংকের বেশি মার্চেন্ট ব্যাংকের চেয়ে। যদিও আমরা ডেফিনেটলি কেওয়াইসির দায়িত্ব নিয়ে থাকি, আমাদের কাস্টমারকে আমরা যে নো ইউর কাস্টমার্স, উই ট্রাই টু নো আওয়ার কাস্টমার্স, উই নো দেয়ার আইডেন্টিটি অলসো। কিন্তু সেক্ষেত্রে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকের খুব বেশি একটা ভূমিকা আছে বলে আমি মনে করি না। আচ্ছা, আমি পুনঃঅর্থায়নের বিষয়টা আবার একটু নিয়ে আসতে যাচ্ছি। আমরা এখনো পর্যন্ত এর কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। কিছুদিন আগে এর আবেদনের টাইমিংটা এক্সপ্লেন করা হয়েছে, কিন্তু 300 কোটি টাকার মানে সেই অর্থায়নটার কোনো সুরাহা আমরা এখনো পর্যন্ত দেখিনি। এই বিষয়টা আপনি কি বলবেন? পানির জল অলরেডি আরো 8 মাস গড়িয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে টাকাটা আসার পরে 8 মাস গড়িয়ে গেছে। এই ব্যাপারে যারা এই ফান্ডটা স্যাংশন দিবেন তারাই মনে হয় সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন আমার চেয়ে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু জানতে চাইবো যে এখন তো আমরা দেখতে পাচ্ছি নিত্য নতুন প্রতিদিন দেখা যাচ্ছে আইপিও আসছে। তো আইপিও গুলো আমাদের বাজারে কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে বলে আপনার কাছে মনে হয়? একটা সাধারণভাবে একটা কথা বলি, একটা নদীর পানি যত বেশি থাকবে সেই নদীর নাব্যতা বা সেই নদীতে কিন্তু তত বেশি ভায়াবল হবে বলে আমি মনে করি। যদি আইপিও না আনে, একটা সাধারণ ধারণা চট করেই বলা হয় আইপিও বন্ধ করে দেওয়া হোক। তারা যে কোথায় বসবাস করছেন আমি জানি না। আইপিও যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে এই নদীতে নাব্যতা কি করে আসবে, এখানে ক্যাপিটাল কি করে আসবে, দেশের উন্নতি কি করে হবে? শুধু এইখানে যা আছে সেটা কিনে আমি প্রফিট করলাম, লাভ করলাম, এটাই কি ক্যাপিটাল মার্কেট? নো, ক্যাপিটাল মার্কেট ইজ এ প্লেস ওয়ার দ্য ক্যাপিটাল উইল বি ফর্ম। এখানে নতুন ইন্ডাস্ট্রি আসবে, তারা টাকা নেবে এখান থেকে তুলে, রাইট ইস্যু করে টাকা নেবে তুলে তাদের এক্সপানশনের জন্য, যার ফলে আলটিমেটলি এমপ্লয়মেন্ট জেনারেশন বাড়বে, বাড়লে পরে দেশের ইনকাম বাড়বে, ইনকাম ট্যাক্স বেশি করে দিবে লিস্টেড কোম্পানিগুলো, বিকজ ইউ নো দ্যাট লিস্টেড কোম্পানিজ আর দ্য মোস্ট হাইলি রেগুলেটেড বাই অল রুলস অ্যান্ড রেগুলেশন। কাজে সেক্ষেত্রে কিন্তু লিস্টেড কোম্পানিগুলো তাদের রাইট ইস্যু করে যদি টাকা তুলতে পারে সেটা ভালো হবে। তো সব মিলে আইপিওর বিরোধিতা যারা করেন আমার মনে হয় তারা না বুঝেই কাজটা করেন। আচ্ছা, আমরা বেশ একটা ভালো সময় ধরে দেখেছি যে লো পেইড আপ ক্যাপিটালগুলোর দর বাড়তে, এবং বেশিরভাগ সময় আমরা দেখেছি যে বেশিরভাগ বিনিয়োগকারীদের মধ্যে অল্প সময় প্রফিট টেকিং একটা টেন্ডেন্সি রয়েছে। কিন্তু একটা মজার বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা আমরা যতটুকু জানি যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা রয়েছে তারা তো অনেক অ্যানালাইসিস করে ভেবে চিন্তে বিনিয়োগ করে। তাদের মধ্যেও আমরা দেখেছি একটা ঝোঁকের মাথায় ঠিক বলবো না যে কেন তারা এই লো পেইড আপ ক্যাপিটালের প্রতি ইনভেস্টমেন্টে ঝুঁকছে। আপনার কাছে কি বলে মনে হয়? এটা একটা বাজার, তো ক্যাপিটাল মার্কেট ইজ এ মার্কেট, রাইট? এটা একটা বাজার, এখানে সবাই তো কিছু প্রফিট করার উদ্দেশ্যে আসে। লো পেইড আপ ক্যাপিটাল শেয়ার যেগুলো মার্কেটে আছে, অল্প কিছু কিনলেই কিন্তু একটা ডিমান্ড ক্রিয়েট হয়ে যায়। ডিমান্ডটা আর্টিফিশিয়ালি হোক অথবা জেনুইন হোক, একটা ডিমান্ড ক্রিয়েট হয়ে যায়। এবং ডিমান্ড যদি কোনো শেয়ারের পার্টিকুলার শেয়ারের দাম বাড়ে, তাহলে সেটার দামও বেড়ে যায় অটোমেটিক্যালি, তাই না? তো দাম বাড়লে পরে প্রফিট হয়। তো অতএব মানুষের একটা ন্যাচারাল টেন্ডেন্সি ইজ টু ইনভেস্ট ইন দ্য লো পেইড আপ ক্যাপিটাল শেয়ারস। এটা কিন্তু হচ্ছে। আচ্ছা, আর আমি একটা বিষয় নিয়ে আসতে যাচ্ছি যে অনেকগুলো রিফর্মস আমাদের পুঁজিবাজারে এসেছে। আপনি যতটুকু জানেন ডিমিউচুয়ালাইজেশনের পরবর্তী সময়ে ডেরিভেটিভস মার্কেট, কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে অনেক বিষয়, অনেক তর্ক বিতর্ক হয়েছে, এবং অনেকে বলছেন যে এই বিষয়গুলো আমাদের পুঁজিবাজারের জন্য ইন্টারন্যাশনাল ওয়েতে নিয়ে যাওয়ার জন্য আমাদের ক্যাপিটাল মার্কেট একটা বেশ ভালো ভূমিকা রাখবে। আমি ডেরিভেটিভস মার্কেট নিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে এটা আমাদের বাজারের প্রেক্ষাপটে এবং ফিউচার মার্কেট, অনেকে যেটা বলে যে আমাদের ফিউচার মার্কেটের জন্য ডেরিভেটিভস মার্কেট আমাদের বাজারের জন্য উপযোগী, কিন্তু এটা আমাদের জন্য কতখানি, আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য কতখানি উপযোগী বলে আপনার কাছে মনে হয়? ডেরিভেটিভস মার্কেট বা এবং ফিউচার মার্কেট, এগুলো কথা ইদানিং অনেক শোনা যাচ্ছে, এবং এটার জন্য একটা কমিটিও সেক্রেটারিজ কমিশন থেকে গঠন করে দেওয়া হয়েছে, তারা স্টাডি করছেন। বাট আমি মনে করি এই বিজনেসটা সবার জন্য উন্মুক্ত করার আগে ইনভেস্টারদেরকে অ্যাওয়্যার করা দরকার, তাদেরকে নলেজ দেওয়া দরকার। এক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে, হয়তো যারা ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী তারা প্রথম বছর বিনিয়োগ করবেন, তারপরের থেকে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া যেতে পারে। তাহলে হবে কি, কারণ আমি কিন্তু আসলে জানি না দ্যাট হোয়াট ইজ ডেরিভেটিভ মার্কেট। আমি মনে করেন একটা বেক্সিমকো ফার্মা একটা শেয়ার, এই বেক্সিমকো ফার্মার শেয়ারটা মার্চ ডেলিভারিতে, মার্চ তো অলরেডি চলে গেছে, জুন ডেলিভারিতে কি হবে, জুলাইতে কি হবে, আগস্টে কি হবে, সেপ্টেম্বর, এভাবে কারেন্ট মার্চ থেকে শুরু করে 6 মাস পর্যন্ত এটার প্রাইস কোটেশন দেওয়া থাকবে। মানে একটা প্রোডাক্ট 6টা প্রোডাক্ট হিসেবে ট্রিট করা হবে, এবং তখন কিন্তু এটা কেনা বেচা হবে। এখন আমি জুলাই ডেলিভারিতে বেক্সিমকো ফার্মা কিনবো কি বেচবো, সেটা কিন্তু অনেক বিনিয়োগকারী বুঝতে পারবেন না।
আরেকটা কিন্তু বিষয়, তাদের 6 ওই মাস স্টাডি পরে করার জন্য আমরা নাই। কিভাবে ইনভেস্ট করব এবং তখন এই শেয়ারটার অবস্থা কোন অবস্থানে থাকবে, এটা 6 মাস আগে কেনাটা কি ঝুঁকিপূর্ণ হয়ে যায় না? ঝুঁকি যেমন ঝুঁকিপূর্ণ, তেমনিভাবে তারা ঝুঁকি মিনিমাইজও করতে পারেন। ঝুঁকিকে কিন্তু মিনিমাইজও করা যায়, কারণ আমি বুঝতে পারি যে বেক্সিমকো ফার্মা হয়তো সেপ্টেম্বরে গিয়ে ডিভিডেন্ড দেয়, ফর এক্সাম্পল আমি আচ্ছা। বলছি। তো আমি সেপ্টেম্বর মাসের জন্য এটা কিনে রাখতে পারি, যদি ভালো ডিভিডেন্ড আমি আশা করি, ডিভিডেন্ড পাবো তখন, এখন দাম কম আছে আমি মনে করি। কাজে এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে জ্ঞাত না করে ডেরিভেটিভ মার্কেট চালু করা মনে হয় একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে আপনার কাছে মনে হচ্ছে এটা প্রথম অবস্থাতে আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে রাখা উচিত, পরবর্তীতে এটা সবার জন্য, সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এটা আমার নিয়ে একান্তই আসা। আমার ব্যক্তিগত সাজেশন, মেনি পিপল মাইট ডিফার ফ্রম মাই সাজেশন। আচ্ছা, কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে আমি একটু জানতে চাইবো যে কমোডিটি এক্সচেঞ্জটা আপনার কাছে কি বলে মনে হচ্ছে? জি, কমিউনিটি এক্সচেঞ্জে, বিদেশে অনেক কমিউনিটি এক্সচেঞ্জে 2-3টা প্রোডাক্ট থাকে। আমাদের এখানে হয়তো রাইস থাকতে পারে, যে যে চালটা যে তৈরি করছেন, ধানটা যে তৈরি করছেন, তিনি ফিউচারে চালের দাম হিসাব করে ফিউচার আচ্ছা, সেল করে জনাব দিতে পারবেন। জনাব হাফিজ, আমরা এই বিষয়টি নিয়ে বিরতির পরে আরো কিছু কথা বলবো, তার আগে আমাদের বিরতির একটা সময় হয়ে এসেছে। Sure. এই মুহূর্তে নিচ্ছি একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার বিরতির পরে, সাথে আছি আমি শারমিন সেতু। বিরতিতে যাবার আগে পুঁজিবাজার এবং অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ হাফিজ। আমরা আবারও আলোচনায় ফিরছি। জনাব হাফিজ, আপনি কমিউনিটি এক্সচেঞ্জের বিষয়ে কথা বলছিলেন। রাইট, আমাদের তো আসলে কমিউনিটি এক্সচেঞ্জ করাটা জরুরি এই দেশে, কারণ আমরা কিন্তু কৃষি প্রধান দেশ। জাপানে দেখেন কমিউনিটি এক্সচেঞ্জ কিন্তু অনেক রিচ, বিকজ জাপানে কিন্তু অনেক কৃষি নির্ভরশীল। তো আমাদের এখানে চাল, ডাল বা আমাদের দেশের উৎপন্ন যে সমস্ত শস্য হয়, তার উপরে আমাদের এক্সচেঞ্জ করা যেতে পারে। তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে, এবং তখন প্রাইসটা যেহেতু একটা টপ লেভেল থেকে নির্ধারণ করে দেওয়া হবে, তখন কৃষকরা লস করার কিন্তু আর ভয় থাকবে না। এই জন্য কমিউনিটি এক্সচেঞ্জটা মনে করি আমি বেশি জরুরি, এটা চালু করা যেতে পারে। এবং এটা চালুর ক্ষেত্রে, এক্ষেত্রেও আমি বলবো যে যারাই এখানে আসবেন ট্রেড করতে বলেন, বিজনেস করতে বলেন, বা যারা এখানে আসবেন, তাদেরও একটা আগে ট্রেনিং দেওয়া উচিত, তাদেরও বোঝা উচিত যে এটা কি হবে। ওইটাও কিন্তু ফিউচার ট্রেডিং অ্যালাউড ওইখানেও। ওইখানে কিন্তু 6 মাস পর্যন্ত ট্রেডিং অ্যালাউড থাকবে চালের দাম। সেটা কি সব ধরনের বিনিয়োগকারীদের জন্য? সব ধরনের বিনিয়োগকারী, এখানে স্পেশালাইজড বিনিয়োগকারী আসলে ভালো হয় বলে আমার মনে হয়। বাট আলটিমেটলি এটাকে যদি ব্যাপকতা দিতে হয়, তাহলে কিন্তু সব বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে হবে। এটা করার জন্য ওই এক্সচেঞ্জের দায়িত্বে যারা থাকবেন, তারা ওই এক্সচেঞ্জকে পপুলার করার জন্য যা যা করার দরকার সেই সমস্ত ব্যবস্থা নেবেন সময়। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে ব্যাংকিং পারফরমেন্স। আমরা দেখতে পাচ্ছি তাদের ইনভেস্টমেন্টের লিমিটেশনসটা অনেকটাই কমে এসেছে। তো এখন বর্তমানে আমরা আমাদের ক্যাপিটাল মার্কেটের লিডিং পজিশনে মার্কেট প্লেয়ার আপনার কাছে কারা মনে হচ্ছে? ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীরা এবং হাই নেটওয়ার্থ বিনিয়োগকারীরাই মূলত এখানে লিডিং পজিশন নেয়, কারণ সঙ্গত কারণে যাদের কাছে ফান্ড বেশি তারা তো বেশি বিনিয়োগ করবেই। তো এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের ভূমিকা কিন্তু অনেক ব্যাপক। ইনস্টিটিউশনাল মধ্যে কোন সেক্টরটাকে আপনি বেশি প্রাধান্য ব্যাংক, দিচ্ছেন? মার্চেন্ট ব্যাংক, আচ্ছা ইন্স্যুরেন্স কোম্পানি, লিজিং কোম্পানি, সবারই কিন্তু ক্যাপিটাল মার্কেটে এখন এক্সপোজার আছে। আচ্ছা বাট এই জন্য তাদেরকে যদি একটু ফ্রিনেস দেওয়া হয়, একটু সুযোগ যদি দেওয়া হয়, তাহলে কিন্তু তারা ওই 2010-এ যেখানে আটকে গেছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা আর না হলে যদি এই যে 4800-700 ইন্ডেক্স উঠলে পরেই দেখা যায় একটা নতুন করে একটা প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে, নতুন করে একটা চিঠি করে দেওয়া হচ্ছে, এটা থেকে যদি বেরিয়ে না আসতে পারে, কিন্তু আলটিমেটলি আচ্ছা, আপনার ক্ষতিগ্রস্ত কাছে কিন্তু কি মার্কেট মনে হচ্ছে। হচ্ছে যে ব্যাংকের আগে যে লিমিটেশনসটা ছিল 25% ব্যাংকের, শুধুমাত্র ব্যাংকগুলোর ক্ষেত্রে, এখন যে ওভারঅল মিলিয়ে যে 50% করা হয়েছে ব্যাংক এবং মার্চেন্ট ব্যাংকে, এই বিষয়টিকে আগে চাইতে ভালো না খারাপ? আপনি কি, আপনার মতামত আমি জানতে চাচ্ছি। আমি কিন্তু কন্টিনিউটির কথা বলছি। যে কোনো আইন আপনি করবেন সেটাকে কন্টিনিউয়াসলি রাখতে হবে ফর এ সার্টেন পিরিয়ড। আমি কিন্তু এটা বলি নাই, এটা কখনোই করা উচিত না যে আজকে একটা আইন করে দিলেন, 1 বছর না পেরোতে সেটার ভিতরে আবার কিছু অ্যাড ইন করে দিলেন, প্লাস ইন করে দিলেন, অথবা মাইনাস করে দিলেন। এটা কিন্তু মার্কেটের জন্য ক্ষতি বেশি বেশি কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা আপনি জানেন যে সামনে বাজেট, এবং বাজেটকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের কথা বলছেন। আমরা দেখেছি যে এর আগের বছরের বাজেটে আমাদের ক্যাপিটাল মার্কেটকে খুব ভালো একটা গুরুত্ব দেওয়া হয়েছিল। এবছর আপনার এক্সপেকটেশন কি, বা আপনার কি মনে হচ্ছে যে এবারের বাজেটে ক্যাপিটাল মার্কেট কি ধরনের গুরুত্ব পাবে? আমি বিশ্বাস করি, যেহেতু সরকার ক্যাপিটাল মার্কেট বান্ধব সরকার, এবং পুঁজিবাজারের উন্নয়নের জন্য সরকার যথেষ্ট কাজ করেছেন, এবং এটার আইনের একটা ধারাবাহিকতা থাকবে, কন্টিনিউটি থাকবে, এবং ক্যাপিটাল মার্কেটকে আরও ডেভেলপ করার জন্য যা যা করা দরকার সেগুলো ব্যবস্থা নেওয়া হবে। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করবো, ক্যাপিটাল মার্কেটের জন্য যেন থোক বরাদ্দ হিসেবে কিছু টাকা রাখা হয়, সেই টাকাটার জন্য ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে ব্যয় করা হয়।
সেটা ঠিক এখন পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ আমরা সরকার থেকে দেখি নাই। তো এই বছর আমি আশা করব যে সরকার থেকে যদি ক্যাপিটাল মার্কেট উন্নয়নের জন্য, লাইক আমরা ডেরিভেটিভ মার্কেট করতে যাচ্ছি, আমরা ফিউচার মার্কেট করতে যাচ্ছি, আমরা কমোডিটি মার্কেট করতে যাচ্ছি, এই সমস্ত অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এটা যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে কিছু ফান্ড দিয়ে দেওয়া হয়, সে একটা 400-500 কোটি টাকা ফান্ড সেক্ষেত্রে আপনাদের মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে কোনো মানে স্পেসিফিক কোনো পরিকল্পনা কি রয়েছে যে এই বিষয়গুলো আমরা এবার নতুন করে বাজেট উত্থাপন করব বা এই বিষয়গুলোকে এবার এমফাসিস করা উচিত? হ্যাঁ, আমরা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন কিন্তু আজকে একটা জেনারেল মিটিং এ ডেকেছি, আমরা বসছি আজকে, এবং এটার মধ্যে আমরা এই পুঁজিবাজারের সামনের বাজেটকে লক্ষ্য রেখে যে সমস্ত বিষয়গুলো আসবে সেগুলো আলোচনা করব। আলোচনা করে আমরা স্পেসিফিক প্রপোজাল আমরা সরকারের কাছে প্রদান করব। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু নিয়ে আসবো যে আমাদের ক্যাপিটাল মার্কেটে নিয়ে, যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের ভলিউমটা, হ্যাঁ, মাঝে মাঝে দেখা যাচ্ছে একদমই নেমে যাচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে একদমই উপরে উঠে যাচ্ছে, মাঝে মাঝে 200 কোটির ঘরে নেমে আসছে, আবার মাঝে মাঝে 500 কোটির ঘরে। এই যে এই ট্রানজেকশনটা আপনার কাছে কি বলে মনে হচ্ছে? এটা সবসময় হয় আস্থার কারণে। হঠাৎ করে যদি কোনো কারণে একটা ধাক্কা এসে যায়, তাহলে কিন্তু মার্কেট আস্তে 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 স্লো ডাউন হয়ে যায়। আবার যদি ধীরে 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 মার্কেট কাটিয়ে ওঠে, আপনি দেখবেন 2007 সাল থেকে শুরু করে এ পর্যন্ত মার্কেট ধসের কারণগুলো কিন্তু একটাই। আচ্ছা, সবাই জানে, এটা কিন্তু চিহ্নিত করে বা স্পেসিফিকভাবে বলার দরকার নেই, এটা কিন্তু সবাই বুঝতে পারে এখন এই মার্কেটে। তো এই কারণগুলো যদি না হয় তাহলে মার্কেট নিঃসন্দেহে স্টেবল পজিশনে থাকবে বলে আমি মনে করি। এক্ষেত্রে কি আমাদের রেগুলেটরি অথরিটি যারা রয়েছেন তাদের কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত, বা তাদের কি মানে সমন্বয়টা কি এখন পর্যাপ্ত বা ঠিকমতো রয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে? সমন্বয় নাই, কোনো সমন্বয় আছে বলে আমি মনে করি না, অ্যাটলিস্ট আমার জানা নাই। এক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত কোনো আইন করতে হলে পরে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কোনো আইন দেওয়া হোক না কেন, চিঠিপত্র দেওয়া হোক না কেন, অবশ্যই বিএসসির সাথে আলাপ করে দেওয়া উচিত, এটা আমার দৃঢ় বিশ্বাস। আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি নিত্য নতুন ডিভিডেন্ড আসছে, অনেকগুলো কোম্পানি বেশ ভালো ভালো পারফরমেন্স শো করছে। তো সেক্ষেত্রে আপনার কাছে কি বলে মনে হচ্ছে এই ডিভিডেন্টের ইম্প্যাক্টটা যেভাবে পড়া উচিত ছিল আমাদের পুঁজি বাজারে, আমরা সেভাবে দেখতে পাচ্ছি না? এই বিষয়টা আপনি একটু বলবেন যে আসলে কোন ব্যাপারটা এখন মানে পুঁজি বাজারটাকে বেশি ইফেক্ট করছে বর্তমানে? এটা একটা কিছুটা হলেও হতাশাব্যঞ্জক বিষয়, কারণ হচ্ছে আমাদের মার্কেটে এখনো যারা ইনভেস্ট করতে আসেন তারা শুধু ক্যাপিটাল গেইনের জন্য আসেন, আচ্ছা, হুইচ দে আর নট সাপোজ টু। এখানে আসা উচিত ডিভিডেন্ডকে সামনে রেখে। আমি ক্যাপিটাল মার্কেট তো পুঁজি বাজার, এখানে তো পুঁজি ইনভেস্ট করার জায়গা, এখানে যদি আমি কত ডিভিডেন্ড পাবো সেই লক্ষ্য রেখে আমি যদি ইনভেস্ট করি তাহলে কিন্তু আমার হারানোর কিছু থাকবে না। আচ্ছা, আমি জানি একটা কোম্পানি গত 5 বছর যাবত 12%, 15% অথবা 20% করে ডিভিডেন্ড দিচ্ছে, সেক্ষেত্রে যদি আমি সেখানে ইনভেস্ট করে থাকি লস হবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। কিন্তু যদি আমি চিন্তা করি যে না, এই গ্যারান্টি আরেকজনে বলেছেন যে এটার দাম হঠাৎ করে বেড়ে যাবে, আপনি এটা কিনেন, আমি এসে কিনলাম বা আরেকজন এসে কিনলেন, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে। এই ব্যাপারটার দিকে লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের অগ্রসর হওয়া উচিত। আপনি বিদেশি বিনিয়োগকারীর কথা বলছিলেন যে বিদেশি বিনিয়োগকারীরা এখনো পর্যন্ত তাদের একটা কোম্পানিতে বিনিয়োগ করবে, তারা এখনো পর্যন্ত মানে সঠিক চিত্রটা এখনো বুঝতে পারে না। দেখা যাচ্ছে যে তারা বিনিয়োগ করার জন্য ইপিএস, তারপর হচ্ছে এনএভি, এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ মানে বিনিয়োগকারী দেখা যাচ্ছে খুব দ্বন্দ্বের মধ্যে থাকে যে এই বছরের ইপিএসটা দেখা যাচ্ছে যে গত বছরের চাইতে বেশ একটা তারতম্য দেখা যায়, একটা মিসম্যাচ দেখা যাচ্ছে ফাইনাল রিপোর্টের সাথে থার্ড কোয়ার্টার বা হাফ কোয়ার্টারের রিপোর্টের বিশাল একটা ব্যবধান থাকে। এই বিষয়টি আপনার কাছে কি বলে মনে হয়? এই জন্যই তো আমরা বারবার জোর দিচ্ছি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের উপরে। এই একটা যদি দ্রুত সাথে করা হয় তাহলে দেখবেন যে এই জিনিসগুলো থাকবে না। তখন অডিটররা কিন্তু আর ভুল বা একটা রং কোনো কিছু, অনেক অডিটর আছে, উইথ অল মাই ডিউ রেসপেক্ট টু অল মাই ফেলো কলিগস, যে যারা এটা করেন তাদের থেকে দূরে থাকা উচিত। এই জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টটাকে যত দ্রুত করা যাবে তত কিন্তু জিনিসটা এই ব্যাপারে কি কোনো উদ্যোগ মানে অগ্রগতি আপনি দেখতে হ্যাঁ, পাচ্ছেন? আমি কিছুদিন আগেই দেখলাম মাননীয় অর্থমন্ত্রী বলেছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটা এখন সময়ের ব্যাপার মাত্র, এটা দ্রুততার সাথে বাস্তবায়ন হওয়া উচিত। আচ্ছা, জনাব মোহাম্মদ হাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং সময় দিয়েছেন। আসলে আমরা আর এগোতে পারছি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদের। এই মুহূর্তে নিচ্ছি একটি সংবাদ বিরতি, ফিরে আসবো সংবাদের পর, আমাদের সঙ্গেই থাকুন।